প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকেই বলেছিলে যে স্যার পরীক্ষার আগে অন্তত একটি 60টি এমসিকিউ প্রশ্নের মক টেস্ট নিয়ে আসুন। আমি তোমাদের সেই কথাটি মাথায় রেখে আজকের এই ভিডিওতে আমরা 60টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার আগে যে প্রস্তুতি তোমরা নিচ্ছ সেই প্রস্তুতিকে একটু ঝালাই করে নিতে পারো। তাহলে চলো, আজকের ভিডিওতে আমি একটি কথা বলবো, সময় আমরা একটু কম নেব, কারণ 60টি এমসিকিউ প্রশ্ন রয়েছে। অনেক যদি ভিডিও দীর্ঘ হয় তাহলে তোমাদের দেখতে একটু সমস্যা হতে পারে। তো সেই জন্যে যতটা সম্ভব কম সময়ের মধ্যে সমস্ত কিছু বিষয় আলোচনার মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে আমরা সঠিক উত্তর করার চেষ্টা করব। তাহলে চল, প্রথম যে প্রশ্ন রয়েছে, ন্যাচারালিজম শৃঙ্খলার মূলনীতি অন্য দর্শনগুলো থেকে আলাদা কারণ এটি বহিঃশাসনের উপর জোর দেয়, এটি সমাজের নিয়মকানুন দ্বারা নির্ধারিত, এটি শিশুর স্বাধীনতা সম্পূর্ণ অস্বীকার করে, প্রাকৃতিক পরিণামের মাধ্যমে আত্মশৃঙ্খলা শেখায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান ডি, প্রাকৃতিক পরিণামের মাধ্যমে আত্মশৃঙ্খলা শেখায়। বাকিগুলো বলছে বহিঃশাসন, এটা কিন্তু আইডিয়ালিজমের বৈশিষ্ট্য। সমাজের নিয়মকানুন, এই যে যদি আমরা ধরি এটা সোশ্যাল রিয়েলিজম বা প্র্যাগম্যাটিজম। শিশু স্বাধীনতা সম্পূর্ণ অস্বীকার করে, এটি কিন্তু নয়, তারা বরং স্বাধীনতা তারা পক্ষে। দুয়ে যে প্রশ্ন রয়েছে, কিশোর বয়সে টানাপোড়েনকে এরিকসন কিভাবে বর্ণনা করেছেন? বলছে টাস্ট ভার্সেস মিসট্রাস্ট, আইডেন্টি ভার্সেস রোল কনফিউশন, বলছে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, আর ইনিটিয়েটিভ ভার্সেস গিল্ট। তাহলে কিশোর বয়সে মানসিক যে দ্বন্দ্ব তাকে এরিকসন কিভাবে বর্ণনা করেছেন? তাহলে সঠিক উত্তর অপশান বি, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। অর্থাৎ কি, এই বয়সে তাদের মধ্যে এটা নিজের পরিচয় খোঁজার বা জীবনের লক্ষ্য মূল্যবোধ নির্ধারণ করতে তারা চায়। তাই সঠিক দিগদর্শন না পেলে তাদের মধ্যে আইডেন্টি গড়ে তোলার ক্ষেত্রে সমস্যা হয়ে ওঠে, আর নাও হয়ে ওঠে রোল কনফিউশন। এই জন্য তাদের মধ্যে খুব প্রবলভাবে দেখা যায়। মিস বলছে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, এটি শিশুর প্রথম ধাপ, তাই এটি কিন্তু সঠিক নয়। তারপরে রয়েছে কি ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, এটা তরুণ প্রাপ্তবয়স্কদের 18 থেকে 25-এর পরবর্তী সময়। আর এটি গিল্ড, এই যে বিষয়টি, এটি কিন্তু প্রাক প্রাথমিক বয়সের ধাপ, তাই এটিও সঠিক নয়। পরে চলো, তিনি যে প্রশ্ন, কোহজ ব্লক ডিজাইন টেস্ট, আলেকজান্ডার পাস অ্যালং টেস্ট, পিকচার কমপ্লিশন টেস্ট, ডিয়ারবোন ফ্রমবোর্ড টেস্ট। তাহলে চারটি যে টেস্ট, উপরের কোন টেস্টগুলি পারফরম্যান্স টেস্ট বা পারফরম্যান্স অভিক্ষা? কোনগুলি? বলছে 1 আর 2, 1 3, 2 4, 1 2 3 4। তাহলে সঠিক উত্তর কী হবে? দেখো, এর সঠিক উত্তর কী হবে? 1 2 3 4, এগুলো সবগুলোই কিন্তু পারফরম্যান্স টেস্ট। এরপরে চলো, চারে যে প্রশ্ন রয়েছে, বলছে মোটর ডেক্সটারিটি অভিক্ষা কী ধরনের ক্ষমতা পরিমাপ করে? সাধারণ ক্ষমতা, বিশেষ ক্ষমতা, প্রবণতা, জ্ঞানমূলক ক্ষমতা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো, এই যে মোটর ডেক্সটারিটি টেস্ট বা অভিক্ষা, এটি কি করে না, আঙুল, হাত, শরীরের যে সূক্ষ্ম গতিশীল দক্ষতা অর্থাৎ মোটর স্কিল, এগুলো কিন্তু পরিমাপ করে। অর্থাৎ যদি আমরা দেখি, এটি একটি স্পেসিফিক ক্ষমতা যা সামগ্রিক আমার যে বুদ্ধি বা যে জ্ঞানীয় ক্ষমতার সঙ্গে সরাসরি কিন্তু সম্পর্কিত নয়। তো সেই অর্থে এটি সঠিক উত্তর অপশান বি, বিশেষ ক্ষমতা। বাকিগুলো তাই হবে না। 5 যে প্রশ্ন রয়েছে, শিক্ষা বিকিরণ এবং শিক্ষা বাহন গ্রন্থে কি বলা আছে? তাহলে আমরা জানি যে রবীন্দ্রনাথের দুটি বিখ্যাত গ্রন্থ, সেখানে কি বলা রয়েছে? বলছে মাতৃভাষার প্রাধান্য এবং জনশিক্ষার প্রসার, জনগণনা বয়স্ক শিক্ষা, নারী শিক্ষা শিশুকেন্দ্রিক শিক্ষা, বয়স্ক দূরগত বা দূরশিক্ষায় অগ্রগতি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, মাতৃভাষায় প্রাধান্য এবং জনশিক্ষার প্রসার। এই গ্রন্থদ্বয়ের মধ্যে কি রয়েছে না, এখানে কিন্তু মাতৃভাষার মাধ্যমে শিক্ষার বিস্তারের কথা বলা হয়েছে, গণশিক্ষার বিষয়টিকে তুলে ধরা হয়েছে, আর কি সাধারণ মানুষের মধ্যে যাতে শিক্ষার প্রসার ঘটানো যায় সেই বিষয় বা সেই প্রেক্ষাপট নিয়ে কিন্তু এই গ্রন্থগুলি লেখা হয়েছে। চলো, পরে যে প্রশ্ন রয়েছে 6, কোন ধরনের বুদ্ধি বয়সের সঙ্গে সঙ্গে হ্রাস পায় না? শিক্ষাগত, স্থানিক, বাচনিক, প্রাক্ষবিক। তাহলে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, বাচনিক বুদ্ধি। দেখো, ক্যাটেলের তত্ত্ব অনুযায়ী যদি আমরা দেখি যে ফ্লুইড ইন্টেলিজেন্স সেটা কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে, কিন্তু যদি আমরা দেখি বাচনিক ক্ষমতা বা অভিজ্ঞতা ভিত্তিক ক্ষমতা, এর সঙ্গে কিন্তু বয়সের কোনো সম্পর্ক নেই, তাই ভার্বাল ইন্টেলিজেন্স কিন্তু টিকে যায়। বাকি শিক্ষাগত বুদ্ধি, এটি কিন্তু দেখো বয়স যখন অনেকাংশের সময় বয়সের সাথে সাথে কমতে থাকে, কারণ নতুন শেখার গতি কম থাকে। স্থানিক বুদ্ধি,
এটি বয়সের কারণে অবশ্যই দুর্বল হবে। আর কি প্রাক্ষবিক বুদ্ধি যে বিষয়টি রয়েছে এটি কিন্তু আমরা কি বলা যেতে পারে, বয়স যত বাড়তে থাকবে পারসেপচুয়াল স্পিড কিন্তু তত কি হবে, কমতে থাকবে, তাই এটিও ভুল। সাথে যে প্রশ্ন রয়েছে বলছে ফ্রয়েবেলের শিক্ষা চিন্তা সম্পূর্ণভাবে ভাববাদী দর্শন দ্বারা, সম্পূর্ণভাবে আধ্যাত্মিক দর্শন দ্বারা, ভাববাদ প্রকৃতিবাদের সমন্বয়ে নিয়ন্ত্রিত, ভাববাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদের সমন্বয়ে নিয়ন্ত্রিত। তাহলে চারটে অপশান রয়েছে, চারটের মধ্যে কোনটি সঠিক হবে? তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর যদি আমরা করি তাহলে অপশান সি, ভাববাদ ও প্রকৃতিবাদের সমন্বয়ে নিয়ন্ত্রিত। দেখো ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন মেথড, সেখানে কিন্তু শিশুর সৃজনশীলতা, খেলা, প্রকৃতির সঙ্গে শিক্ষা, অন্তর্নিহিত মানসিক শক্তির বিকাশের কিন্তু তিনি বিশ্বাসী ছিলেন। অর্থাৎ তার দর্শন আমরা যদি একদিক থেকে দেখি তাহলে আইডিয়ালিজম, অপর দিক থেকে তিনি প্রকৃতির সঙ্গে যে সংমিশ্রণ বা বিষয়টি রয়েছে ন্যাচারালিজম, দুটোরই কিন্তু একটি মিশ্রণ। তাই এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। তাহলে বাকিগুলো তো সঠিক নয়, কারণ কোনোটি একটিভাবে বা এককভাবে তিনি সমর্থন করেন না। 8 যে প্রশ্ন রয়েছে দেখো, সর্বপ্রথম প্রতিফলন অভিক্ষা নামকরণ কে করেন? বলছে রর্সা, মারি, ফ্রাঙ্ক, ফ্রয়েড। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে গিয়ে অপশান সি, ফ্রাঙ্ক। দেখো একটি বিষয় মনে রাখবে, ফ্রাঙ্ক তিনি কিন্তু প্রথম প্রজেক্টিভ টেস্ট শব্দটি ব্যবহার করেন, প্রতিফলন অভিক্ষা তিনি ধারণা দিয়েছিলেন। কিন্তু রর্সা আমরা যদি দেখি তিনি ইন ব্লড টেস্ট উদ্ভাবন করেছিলেন, কিন্তু তিনি প্রতিফলন অভিক্ষার নামকরণ করেননি। আর কি হচ্ছে মারি, তিনি থিমাটিক অ্যাপারসেপশন টেস্ট বা টিএটি তিনি তৈরি করেছিলেন। এবং ফ্রয়েড আমরা জানি যে তিনি মনঃসমীক্ষণ প্রবর্তক, তিনি কিন্তু প্রজেক্টিভ টেস্টের নামকরণ করেননি। পরে 9 যে প্রশ্ন রয়েছে বলছে পাঠ্যক্রমের পরিধি ব্যাপক, পাঠ্যক্রমে পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কী? পাঠ্যক্রমের পরিধি ব্যাপক, পাঠ্যসূচি পাঠ্যক্রমের একটি মাত্র অংশ, পাঠ্যক্রমে সার্বিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয় কিন্তু পাঠ্যসূচিতে মানসিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়, এ বি উভয়ই সঠিক, পাঠ্যক্রম পূর্ব নির্দিষ্ট কিন্তু পাঠ্যসূচি পূর্ব নির্দিষ্ট নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এক এক করে আমরা দেখি। বলছে পাঠ্যক্রম পূর্ব নির্দিষ্ট আর পাঠ্যসূচি পূর্ব নির্দিষ্ট নয়, তাহলে এটি কিন্তু সঠিক নয়। আর কি রয়েছে বলছে পাঠ্যক্রমে সার্বিক বিকাশের দিকে গুরুত্ব দেওয়া হয়, পাঠ্যসূচিতে কেবল মানসিক বিকাশ গুরুত্ব দেওয়া হয়, তাহলে এটিও কিন্তু সঠিক নয়। তাহলে এটি যদি সঠিক না হয় তাহলে এ বি তো অবশ্যই সঠিক হবে না। তাই অপশান এ, পাঠ্যক্রমের পরিধি ব্যাপক, পাঠ্যসূচি পাঠ্যক্রমের কিন্তু একটি অংশ। অর্থাৎ কি না, যদি এটাকে আমরা ছকের মাধ্যমে দেখি, যদি টোটালটা যদি আমাদের পাঠ্যক্রম হয় তার ভেতরে একটি অংশ সেটা কিন্তু পাঠ্যসূচি। এরপর দেখো 10 যে প্রশ্ন রয়েছে কি রয়েছে, ইংরেজিতে দুর্বল এক ব্যক্তি সর্বদা ইংরেজিতে কথা বলতে প্রয়াসী হয় যদিও তা ভুলে ভরা। এই ধরনের অভিযোজন কৌশলকে কি বলে? উন্নীতকরণ, অপব্যাখ্যান, প্রতিক্ষেপণ, প্রতিক্রিয়া, সংগঠন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে অপশান ডি, প্রতিক্রিয়া সংগঠন। কারণ দেখো একটি বিষয় সাধারণত মনে রাখতে হবে, বাকিগুলো হবে না কেন? তাহলে উন্নীতকরণটা কি না, মূলত কোনো ঘাটতি বা দুর্ঘটনা যেটা অন্য ক্ষেত্রে ক্ষতিপূরণ করার চেষ্টা করা। তো এই ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি না, যে পড়াশোনায় দুর্বল হলে খেলাধুলায় বা সৃজনশীল কাজে নিজেকে প্রমাণ করার চেষ্টা। প্রতিক্ষেপণের ক্ষেত্রে আমরা দেখি যে নিজের দুর্বলতা বা অনুভূতিকে অন্যের উপর চাপানো। তাহলে এখানে আমি খারাপ খেলছি তার জন্য অন্য দায়ী, আমি খারাপ লিখছি তার জন্য পরীক্ষক দায়ী, এই সমস্ত ক্ষেত্রে তাই প্রশ্নের সঙ্গে এটি মিলছে না। অপব্যাখ্যান কি না, ব্যর্থতা বা দুর্বলতাকে যৌক্তিক বা গ্রহণযোগ্যভাবে ব্যাখ্যা করা। তার মানে আমি ইংরেজিতে ভুল বলি কারণ এখানে সময় কম, তাহলে এই বিষয়টিও ঠিকঠাকভাবে মিলছে না প্রশ্নের সঙ্গে। তাই প্রতিক্রিয়া সংগঠন তার এখানে কি না, সত্যিকারের যে অনুভূতি তার এটা বিপরীত আচরণ, অর্থাৎ অন্তরে ভয় দ্বিধাকে অগ্রাহ্য করে সাহসীভাবে কোনো কিছু বিষয়কে তুলে ধরার চেষ্টা। তাহলে এই অর্থে এই দিক থেকে যদি আমরা দিই যে ডিফেন্স মেকানিজমের যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ নিজের দুর্বলতাকে আড়াল করতে উল্টো আচরণ করা, ইংরেজিতে দুর্বল হয়েও জেনে সে কিন্তু ইংরেজিতে জোর করে কথা বলার চেষ্টা করছে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে সেলফ কম্পেনসেশন যে বিষয়টি রয়েছে তার একটা রূপ, যেটাকে আমরা রিঅ্যাকশান ফরমেশন বলছি বা প্রতিক্রিয়া সংগঠন বলছি। অপশান ডি সঠিক উত্তর। তাহলে চলো পরে আমরা যে প্রশ্ন রয়েছে সেটি দেখব। দেখো 11তে যে প্রশ্ন রয়েছে বলছে মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমে এ কোর্স বি কোর্স বিভক্ত করেছে কে? হান্টার কমিশন, রাধাকৃষ্ণন, মুদালিয়া, কোঠারি কমিশন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই হান্টার কমিশন। এরপরে দেখো বলছে বিগ 5 পার্সোনালিটি থিওরিতে ইমোশনাল স্টেবিলিটির বিপরীত কী কী রয়েছে? বলছে এগ্রিয়েবলনেস, ওপেননেস,
আর নিউরোটিসিজম, এক্সট্রাভার্সন। তাহলে এই 4টে অপশান তার মধ্যে কোনটি হবে? তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান বি, নিউরোটিসিজম। কারণ দেখো বিগ 5 পার্সোনালিটি ট্রেট এই যে একটা ইমোশনাল স্টেবিলিটি থেকে কিন্তু চলে যাচ্ছে কোথায়? নিউরোটিসিজমে। কারণটা কি না, কারণ ইমোশনাল স্টেবিলিটি থাকলে তার মধ্যে ব্যক্তি শান্ত হবে, তার সুষম ব্যক্তিত্ব হবে। কিন্তু যদি নিউরোটিসিজম হয় তাহলে ব্যক্তি কী হবে? তার মধ্যে উদ্বেগ বেশি হবে, হতাশা দেখা দিবে, অস্থিরতা দেখা দিবে। তাই এটি হচ্ছে তার বিপরীত অবস্থা। এগুলো সঠিকভাবে এর সঙ্গে সামঞ্জস্য হচ্ছে না, তাই ভুল। পরে চলো, পেথোলজি প্রস্তাবিত শিক্ষণ পদ্ধতিগুলি কী কী? পর্যবেক্ষণের সঙ্গে ভাষার সমন্বয়করণ, সব বিষয়ে শিক্ষণের নীতি হবে সরল থেকে ক্রমশ জটিল, উপরে সবগুলি। তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান ডি, উপরের সবগুলি। এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর, তাই তো? এরপরে দেখো পরে যে প্রশ্ন রয়েছে 14তে, সত্য মিথ্যা নির্ণয় করো। কি রয়েছে? বলছে সোশিওমেট্রি এবং সোশিওগ্রাম একে অপরের সঙ্গে সম্পর্কিত। সোশিওগ্রামে কেবলমাত্র ইতিবাচক সম্পর্ক বোঝানো যায়। পছন্দ অপছন্দ উভয় বিষয়ই সম্পর্ক চিত্রায়িত, এতে নেতৃত্ব গুণ চিহ্নিত করা যায়। তাহলে এই যে বিষয়টি রয়েছে এর মধ্যে কোনটি সঠিক হবে সেটা আমরা দেখব। অপশান কী কী? 1, 2, 1, 3, 4 সত্য, সবগুলো সত্য, 2, 3 সত্য, কেবল 1 সত্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 1, 3 এবং 4 এগুলোই অর্থাৎ সত্য। কেন? দেখো সোশিওমেট্রি এবং সোশিওগ্রাম একে অপরের সঙ্গে সম্পর্কিত, এটি অবশ্যই সত্য। তারপরে কি বলছে? সোশিওগ্রামে কেবলমাত্র ইতিবাচক সম্পর্ক বোঝানো হয় না। দেখো এখানে কিন্তু এটি মিথ্যা। কারণটা কি না, এখানে আমরা জানি যে পছন্দ অপছন্দ দুটোই কিন্তু দেখানো হয়, তাই এটি মিথ্যা। পছন্দ অপছন্দ উভয় সম্পর্ক চিত্রায়িত হয়, এটি সত্য। তাই এতে নেতৃত্ব গুণ চিহ্নিত করা যায়, এটিও কিন্তু সত্য হলো। এরপরে দেখো পরে যেটি রয়েছে, ইনসেট 1A হলো ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট 1, ইন্টারন্যাশনাল স্যাটেলাইট 1, ইন্টারন্যাশনাল স্যাটেলাইট 1 কোনোটিই নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ, ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট 1। দেখো 16তে যে প্রশ্ন রয়েছে, রসার কালির ছাপের অভিক্ষা গঠিত হয়েছে 5টি কালো 5টি রঙিন কার্ড, 10টি সাদা 10টি কালো কার্ড, 5টি সাদা কালো 5টি বিভিন্ন কালারের কার্ড আর 10টি বিভিন্ন কালারের কার্ড। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, 5টি সাদা কালো আর 5টি বিভিন্ন কালারের কার্ড। দেখো এই যে 5টি বিভিন্ন কালার, এখানে বিভিন্ন কালার বলতে কিন্তু পার্টিকুলারটাই মেনশন করে দেওয়া উচিত ছিল আমার, কিন্তু আমরা সাদা কালো এবং তার সঙ্গে লাল এই 5টি 10টি কার্ড নিয়েই রসার কালি ছবির অভিক্ষা তৈরি হয়েছে। এরপরে কী রয়েছে দেখো, নো ডিসইন্টারেস্টেড পারসুইট অফ নলেজ অ্যান্ড নো ইন্টেলেকচুয়াল এডুকেশন ফর ইটস ওন সেক, এই স্লোগানটি কাদের? বলছে ভাববাদী, প্রয়োগবাদী, প্রকৃতিবাদী, বাস্তববাদী। যদি দেখো তাহলে এই যে স্লোগান এটি কিন্তু অপশান বি, প্রয়োগবাদীদের। কারণ কি না, প্রয়োগবাদীগণ মনে করেন যে শিক্ষা হলো জীবনের প্রয়োগমূলক হাতিয়ার, জ্ঞানের জন্য জ্ঞান নয় বরং জীবন এবং সমাজের জন্য প্রয়োগযোগ্য জ্ঞান। সেই ইন্টেলেকচুয়াল পারসুইট ফর ইটস ওন সেক তারা মানেন না। কিন্তু যদি দেখি আমরা ভাববাদী, তারা তাদের জ্ঞানকে আত্মার উন্নতির মূল্যবান বলেই মনে করে। প্রকৃতিবাদীদের ক্ষেত্রে তারা কিন্তু প্রকৃতি অনুগত শিক্ষার কথা বলে, ইন্টেলেকচুয়াল এডুকেশনের কথা বলে না। আর বাস্তববাদীরা তো জ্ঞানকে সত্য বলে ধরে নিয়েছে। এরপর দেখো 18তে যে প্রশ্ন রয়েছে, উডের ডেস্পেচে কোথায় কোথায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করার সুপারিশ করা হয়? কোথায়? কলকাতা, পুনে, মাদ্রাজ, কলকাতা, দিল্লি, পুনে, হায়দ্রাবাদ, বোম্বাই, দিল্লি, কলকাতা, বোম্বাই, মাদ্রাজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ। অর্থাৎ 1854 সালে ভারতে যে উডের ডেস্পেচ তৈরি হয়েছিল, এখানে কিন্তু 3টি বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল, ক্যালকাটা, বোম্বে আর মাদ্রাজে, এবং 1857 সালে প্রতিষ্ঠিত হয়। এরপর দেখো পরে যে প্রশ্ন রয়েছে, বলছে প্রক্সিমোডিস্টাল ট্রেন্ড বলতে কী বোঝায়? মাথা থেকে পায়ের দিকে বিকাশ, দেহ কেন্দ্র থেকে অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ, মানসিক থেকে সামাজিক বিকাশ, নৈতিক ও আবেগগত বিকাশ। তাহলে এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে অপশান বি, দেহের কেন্দ্র থেকে অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ। অর্থাৎ কি না, চাইল্ড ডেভেলপমেন্টের যে প্রাথমিক নীতি রয়েছে সেফালোকোডাল থেকে আমরা কি দেখতে পাচ্ছি? মাথা থেকে পায়ের দিকে যাচ্ছে, আর প্রক্সিমোডিস্টালের কেন্দ্র থেকে আমরা বাইরের দিকে অঙ্গ প্রত্যঙ্গের দিকে বিকাশ করছে। এবার 20তে যে প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত তত্ত্বগুলির মধ্যে কোনটি সমগোত্রীয় নয়? বলছে অপারেশন কন্ডিশন থিওরি অফ লার্নিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি অফ লার্নিং, লার্নিং থিওরি অফ ওয়াটসন আর গাথুরিস থিওরিজ অফ লার্নিং। তাহলে এটির মধ্যে যদি আমরা দেখি বাকি এই তিনটেগুলো কিন্তু আচরণবাদের তত্ত্ব, তাই বিহেভিয়ারিজম এটি কিন্তু গাথুরির যে থিওরি এটি কিন্তু ম্যাচ খাচ্ছে না। এবং 21-এ যে প্রশ্ন রয়েছে, শিক্ষাক্ষেত্রে সমসুযোগ আনা সম্ভব হয়েছে কোনোরকম বৈষম্য ছাড়াই সকলের শিক্ষার দ্বার উন্মুক্ত করে?
নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে, দেশীয় শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণ করে, আর শিক্ষা ব্যবস্থার সরকারি অর্থায়ন করে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, কোনো রকম বৈষম্য ছাড়াই সকলের জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করা হয়েছে। এবার চলো পরের প্রশ্ন আমরা দেখি। 22 যে প্রশ্ন আছে আমাদের সামনে, দেখো কি রয়েছে। বলছে আলপোর্টের মতে, তাহলে আলপোর্টের মতে যে সংলক্ষণগুলি ব্যক্তির সব আচরণের মধ্যে প্রকাশ পায় তাকে মূল সংলক্ষণ বলে, যে সংলক্ষণগুলি ব্যাপ্তি কম ব্যবহার কম তাকে গৌণ সংলক্ষণ বলে। বলছে উপরের দুটোই সঠিক, উপরের দুটোই ভুল, প্রথমটি ঠিক দ্বিতীয়টি ভুল, দ্বিতীয়টি ঠিক প্রথমটি ভুল। তাহলে এই ক্ষেত্রে কোনটি হবে? তাহলে কি হবে? অপশান এ, উপরের দুটোই সঠিক। দেখো এক ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে কি বলা রয়েছে যে মূল সংলক্ষণ, অর্থাৎ এখানে ব্যক্তির আচরণে কিন্তু প্রত্যেকটি আচরণে প্রকাশ পাবে এরকম ধরনের একটি সংলক্ষণ, কার্ডিনাল টেস্ট। ধরো গান্ধীজির অহিংসা, তার এই আচরণ, তার এটি একটি অহিংসা এর সংলক্ষণ, তার কিন্তু সমস্ত কার্যকলাপের মধ্যে এই অহিংসা ভাবটি কিন্তু প্রকাশ পাবে। আর কি রয়েছে? ব্যবহার কম, গৌণ সংলক্ষণ, তাহলে সেকেন্ডারি টেস্ট। তাহলে এখানে তুলনামূলকভাবে কম ব্যাপ্তি কম ব্যবহৃত হয়, যেমন ব্যক্তিগত পছন্দ, রুচি ইত্যাদি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি উপরের দুটোই সঠিক, আর বাকিগুলো দুটো সঠিক হলে বাকি অপশানগুলো তো মিলবে না, তাই ভুল। এরপর দেখো 5E মডেলের এলাবোরেট ধাপের উদ্দেশ্য কী? শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই, শিক্ষার্থীদের ধারণার গভীরতা বৃদ্ধি করা, নতুন শেখানো, আর শিক্ষার্থীকে পরীক্ষার জন্য প্রস্তুত করা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, শিক্ষার্থীদের ধারণার গভীরতা বৃদ্ধি করা। বাকিগুলো কি না, প্রথমটি হচ্ছে এনগেজের কাজ, শিক্ষার্থীর পূর্বজ্ঞান যাচাই। তারপর যদি আমরা নতুন বিষয় শেখানো, এখানে এক্সপ্লেনেশনের কাজ, আর এটা ইভালুয়েটের সঙ্গে সম্পর্কিত। এরপর দেখো বলছে চেকিং কৌশলটি কোনটির সাথে যুক্ত? মোটিভেশন, অ্যাটেনশন, মেমোরি, আর ম্যাচুরেশন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে অপশান সি, মেমোরির সঙ্গে কিন্তু এটি যুক্ত হয়েছে। চেকিং মানেটা কি না, তথ্যকে ছোট ছোট একক বা গ্রুপ করে মনে রাখা। যেমন ধরো কোনো মোবাইলের নম্বর আমরা প্রথমে ধরো 4টে, তারপরে 2টো, তারপরে 2টো, বা তারপরে 2টো, এরকমভাবে মনে রাখি, বা প্রথম 4টে, তারপরে 4টে, তারপরে 2টো, এরকমভাবে আমরা মনে রাখি। তো সেই জন্যে একেই বলা হয় চেকিং। তাহলে এখানে তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো আকৃতি দান বা শেপিং কোন শিখন কৌশলের মধ্যে থাকছে? প্রাচীন অনুবর্তন, অপারেন্ট, প্রাচীন প্রচেষ্টা ভুল, আর অন্তর্দৃষ্টিমূলক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে দেখো কি রয়েছে, বলছে আকৃতি দান। যদি আমরা দেখি তাহলে এটি কার ক্ষেত্রে যাবে? এটি কিন্তু অপারেন্ট অনুবর্তনের ক্ষেত্রে এটি যাবে। অর্থাৎ কি না, এখানে ক্ষেত্রে আমরা যদি দেখি যে স্কিনারের যে অপারেন্ট কন্ডিশনিং, সেখানে শেপিং অর্থাৎ কি ধাপে ধাপে কাঙ্ক্ষিত আচরণ গঠন করার একটি পদ্ধতি। প্রাচীন অনুবর্তন এখানে তাহলে হবে না। প্রচেষ্টা ভুলের ক্ষেত্রেও এখানে শেপিংয়ের পদ্ধতি নেই, অন্তর্দৃষ্টিমূলকের ক্ষেত্রেও কিন্তু শেপিং নয়। পরে চলো যে প্রশ্ন রয়েছে, বলছে কুডারের কোন অভিক্ষার সঙ্গে স্ট্রংয়ের ভিআইবির সাদৃশ্য রয়েছে? তাহলে বলছে স্ট্রংয়ের যে ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক ভিআইবি, এর সঙ্গে কুডারের কোন অভিক্ষার সাদৃশ্য রয়েছে সেটি জানতে চাওয়া হচ্ছে। তাহলে এটি কি বলছে? কুডারের প্রেফারেন্স ব্ল্যাঙ্ক ব্যক্তিগত দ্বিতীয় অভিক্ষা, কুডারের প্রেফারেন্স ব্ল্যাঙ্ক বৃত্তিমূলক প্রথম অভিক্ষা, কুডারের প্রেফারেন্স ব্ল্যাঙ্ক পেশাগত তৃতীয় অভিক্ষা, উপরে কোনোটিই নয়, কুডারের প্রেফারেন্স ব্ল্যাঙ্ক বৃত্তিমূলক চতুর্থ অভিক্ষা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে জানি আমরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, কুডারের প্রেফারেন্স ব্ল্যাঙ্ক পেশাগত তৃতীয় অভিক্ষা। কারণ যখন আমি তোমাদেরকে স্ট্রংয়ের ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক বা কুডার এগুলো যখন আমি করিয়েছি, সেখানে কিন্তু তোমাদের সামনে এই বিষয়গুলো আমি তুলে ধরেছিলাম। পরে 27 দেখো যে প্রশ্ন রয়েছে, ব্রাহ্মণ্য শিক্ষা সমান সমাবর্তন, বৌদ্ধ শিক্ষা সমান কি হতে পারে? উপনয়ন, উপসম্পদা, প্রবজ্জা সমান। তাহলে কি হবে? তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, উপসম্পদা। তাহলে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সমাপ্তিসূচক অনুষ্ঠানকে আমরা সমাবর্তন বলছি, তাহলে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সমাপ্তিসূচক অনুষ্ঠানকে আমরা কি বলবো? হয়েছে। এরপরে দেখো 28 যে প্রশ্ন রয়েছে আমরা দেখব কি রয়েছে। বলছে আধুনিক শিক্ষার উদ্দেশ্যকে ফলপ্রসূ করতে হলে কোন বৈশিষ্ট্যকে সামনে রেখে পাঠ্যক্রম রচনা করা উচিত? বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষণ পদ্ধতি, শিক্ষার্থীর চাহিদার সামর্থ্য, সামাজিক পরিবেশ। তাহলে কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? অপশান সি, শিক্ষার্থীদের চাহিদা ও সামর্থ্য। 29 দিকে বলছে র্যাঙ্ক পার্থক্য পদ্ধতির সীমাবদ্ধতা কি? স্কোরগুলিকে সারিবদ্ধ করার সময় সারির পুনরাবৃত্তি ঘটলে ত্রুটি বাড়ে, পদসংখ্যা 30-এর বেশি হলে এই পদ্ধতির স্বগতির মান নির্ণয় করা কষ্টসাধ্য হয়, র্যাঙ্ক পার্থক্য পদ্ধতিতে কেবলমাত্র স্কোরের অবস্থানের উপর গুরুত্ব দেওয়া হয়, আর উপরে সবগুলি সঠিক। তাহলে দেখো কি হবে? অপশান ডি, উপরে সবগুলি সঠিক। তাহলে কি বলছে?
বলছে স্কোরগুলি সারিবদ্ধ করার সময় পুনরাবৃত্তি হলে ত্রুটি বেড়ে যায়, এটা অবশ্যই সত্য। আর কি বলছে, পদসংখ্যা 30-এর বেশি হলে এই পদ্ধতির সর্বাঙ্গ মান নির্ণয় করা কষ্টসাধ্য হয়, এটিও সত্য। আর এক পদ্ধতিতে স্কোরের অবস্থানে গুরুত্ব দেওয়া হয়, সেটা আমরা জানি যে অবস্থানকে দেখা হয়, মান নয়, তাহলে এটিও সত্য, তাই উপরে সবগুলি সঠিক। এরপরে দেখো কি রয়েছে, বলছে বদমেজাজি আচরণকে কন্ডাক্ট ডিসঅর্ডার অন্তর্ভুক্ত করা হয়, কারণ কন্ডাক্ট ডিসঅর্ডার সামাজিক এবং আচরণগত সমস্যার প্রকাশ। এ আর দুটোই সত্য, আর সঠিক কারণ এ আর দুটোই সত্য, কিন্তু আর এর সঠিক কারণ নয়, এ সত্য আর মিথ্যা, আর এ মিথ্যা আর সত্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এখানে যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ আর দুটোই সত্য এবং উপযুক্ত কারণ বা উপযুক্ত ব্যাখ্যা। কারণ কি না, দেখো একটি বিষয় তোমাদেরকে এখানে বুঝতে হবে, এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টি কিন্তু বদমেজাজি আচরণ। তাহলে এইটি কি কন্ডাক্ট ডিসঅর্ডারের মধ্যে কেন অন্তর্ভুক্ত না? কারণ দেখো বদমেজাজ মানে কি না, অতিরিক্ত তার মধ্যে একটা বিরক্তি থাকবে, রাগ থাকবে এবং কলহন বা যেটাকে আমরা বলতে পারি কলহ প্রবণতা থাকবে, মানে ঝগড়া করার মানসিকতা তার মধ্যে রাখবে। তাহলে এ কী করবে? সামাজিক সম্পর্ক ভাঙবে, তার সহপাঠী শিক্ষকদের সঙ্গে তার নিত্য সংঘর্ষ বাড়বে। তাহলে এই কারণে এটিকে আমরা কন্ডাক্ট ডিসঅর্ডার বলছি। তাহলে এটি কিন্তু একটা প্রাথমিক লক্ষণ, তাই তো? বলছে সেই জন্য সামাজিক এবং আচরণগত সমস্যার প্রকাশ। তাহলে এটিও সত্য, কারণ এই আচরণগত সামাজিক এবং আচরণগত সমস্যার প্রকাশ হলেই তবে তার মধ্যে কি বদমেজাজি আচরণকে আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করছি। তাই এটি এক ক্ষেত্রে যদি আমরা দেখি যে দুটোই সত্য এবং এর কিন্তু তার সঠিক কারণ। এরপরে দেখো কি রয়েছে পরের প্রশ্ন, বলছে এনআরটি এবং সিআরটির মধ্যে পার্থক্য কী? তাহলে কি কি পার্থক্য রয়েছে সেটা আমরা এবার দেখব। বলছে কি এনআরটিতে শিক্ষার্থী পারদর্শিতা যে তাদের পৃথকীকরণের উপর জোর দেওয়া হয়, কিন্তু সিআরটিতে শুধু শিক্ষার্থী কী করতে পেরেছে কী করতে পারেনি তার উপর জোর দেওয়া হয়। মাঝারি মানে অভিক্ষাপদের সাহায্যে এনআরটি করা হয়, কিন্তু সিআরটিতে সহজ এবং কঠিন উভয় প্রকার অভিক্ষাপদ ব্যবহার করা হয়। আর কি রয়েছে, এনআরটির প্রধান উদ্দেশ্য হলো কার্যকলাপের ভিত্তিতে ব্যক্তিগত পার্থক্য নির্ণয় করা, অপরদিকে সিআরটির প্রধান উদ্দেশ্য হলো শিক্ষাগত কার্যকারিতা আর নির্ণয় করা। আর কি বলছে, উপরের সবগুলি সঠিক। তাহলে এই প্রশ্নের উত্তর কী হবে? দেখো যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান ডি, উপরের সবগুলি সঠিক। কারণ দেখো এনআরটিতে কি বলা রয়েছে, এনআরটির মূল উদ্দেশ্য কি না শিক্ষার্থীর পারদর্শিতা তুলনা করা, তাই পৃথকীকরণের উপর জোর দেওয়া হয়। আর সিআরটিতে আমরা কি দেখতে পাই, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে শিক্ষার্থী কী শিখেছে আর কী শেখেনি তার নির্ণয় করা হয়। তাহলে এটি সঠিক। তারপরে কি বলেছে, এনআরটি সাধারণত মাঝারি মানের অভিক্ষাপদের সাহায্যে গঠন করা হয়, কারণ এখানে প্রশ্নপত্র তৈরি করা হয় যাতে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য বোঝা যায়। আর সিআরটিতে আমরা কি দেখতে পাই, এখানে সহজ কঠিন উভয় ধরনের অভিক্ষাপদ ব্যবহার করা হয়, যাতে কি করা হয়, যাতে কার কতটা বৈষম্য রয়েছে বা এই লক্ষ্য কতটা পূরণ হয়েছে সেই বিষয়টা আমরা বুঝতে পারি। আর কি রয়েছে, এনআরটিতে ব্যক্তিগত পার্থক্য আমরা নির্ণয় করতে পারি, আর সিআরটিতে প্রশিক্ষণ বা শিক্ষণ কতটা কার্যকর হয়েছে তা আমরা পরিমাপ করতে পারি। তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে অপশান ডি সঠিক উত্তর হয়েছে। এরপরে আমরা পরের যে প্রশ্ন রয়েছে তা আমরা দেখব। দেখো আমরা 31টি এমসিকিউ করে নিলাম, এরপরে 32 নম্বর যে এমসিকিউ রয়েছে বলছে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? সাইন থিওরি অব লার্নিং টলম্যান, ফিল্ড থিওরি অব লার্নিং লিউইন, সোশ্যাল থিওরি অব লার্নিং ব্রুনার, ট্রায়াল এরন থিওরি অব লার্নিং থর্নডাইক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, এটি কিন্তু সঠিক নয়, কারণ সোশ্যাল লার্নিং থিওরি এটি ব্রুনার, এইটি ঠিক নয়, এটি কার? আলবার্ট বান্দুরা, তাই এটি সঠিক নয়। 33 যে প্রশ্ন, শিক্ষণ প্রক্রিয়ায় সিলেক্টিভ অ্যাটেনশন সর্বাধিক নির্ভরশীল বাহ্যিক শব্দের উপর, শিক্ষার্থী আগ্রহী প্রাসঙ্গিকতা, শিক্ষক যে চাপ দেন তার উপর, আর পরিবেশগত বিভ্রান্তির উপর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, শিক্ষার্থীর আগ্রহ ও প্রাসঙ্গিকতার উপর। অর্থাৎ সিলেক্টিভ অ্যাটেনশন মানে কি না, পরিবেশের অনেক তথ্য তার মধ্যেই কেবলমাত্র যেটি প্রাসঙ্গিক বা তার জন্য যেটি উপযোগী সেটাতেই মনোযোগ সবচেয়ে বেশি দিয়ে বা তার সেই বিষয়টিকে উপলব্ধি করার চেষ্টা করে। তার মানে এটি ব্যক্তিগত আগ্রহ এবং প্রাসঙ্গিকতার উপরেই কিন্তু নির্ভর করছে। পরে কি রয়েছে 34 দাগে, মিন 85.85, মিডিয়ান 88.092 হলে মোট কত হবে? তাহলে দেখো এখানে দেওয়া আছে,
আমি তোমাদের আগের দিনও বলেছি, আবারও বলছি, এরকম ধরনের কিন্তু একটি স্ট্যাট পরীক্ষাতে থাকবে আনগ্রুপ ডাটা দিয়ে তোমরা দেখতে পাবে। তাহলে মোডের ফর্মুলা দিয়েই এখানে করতে হবে। তাহলে মোড সমান কি, তাহলে আমরা জানি যে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে 3 মিডিয়ান মাইনাস 2 মিন যদি দিয়ে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু এর মান তোমরা খুব সহজেই বের করতে পারবে, তাই তো। তাহলে দেখো যদি আমরা এর ক্যালকুলেশন করি তাহলে কি হবে, 3 ইন্টু মিনের মান কত আছে এখানে আমাদের, সরি মিডিয়ানের মান আছে 88.092 মাইনাস কত আছে 2 ইন্টু মিনের মান 85.85। এর ক্যালকুলেশন করলেই তোমরা এর উত্তরটি পেয়ে যাবে। এরপর দেখো 34-এ আমরা 35-এর যেটি রয়েছে, অভিক্ষার নির্ভরযোগ্যতার সাথে যথার্থতার সম্পর্ক কি। অভিক্ষাটি নির্ভরযোগ্য হলে অবশ্যই যথার্থ হবে, অভিক্ষাটি যথার্থ হলে অবশ্যই নির্ভরযোগ্য হবে, অভিক্ষাটির নির্ভরযোগ্যতা যথার্থের মধ্যে কোনো সম্পর্ক নেই আর কোনোটিই নয়। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, অপশান বি, অভিক্ষাটি যথার্থ হলে অবশ্যই নির্ভরযোগ্য হবেই হবে। এরপরে দেখো 36-এ যে প্রশ্ন রয়েছে, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব সম্পর্ক নিচের কোন বিবৃতির সঠিক। বলছে কি, শিশুদের সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুযায়ী স্তরে কম পরিবর্তিত হতে পারে। তিনি যুক্তি দেন স্তরে স্তরে অগ্রগতির পরিবর্তে প্রজ্ঞামূলক বিকাশ অব্যাহত রয়েছে। তিনি প্রজ্ঞামূলক বিকাশের পাঁচটি স্বতন্ত্র স্তর প্রস্তাব করেন। স্তরগুলি অপরিবর্তনীয়, যার অর্থ হলো কোনো স্তরই এড়ানো যায় না। তাহলে এর মধ্যে কোনটি বা কোন বিবৃতিটি সঠিক? দেখো এর মধ্যে কিন্তু একমাত্র অপশান ডি এটি হচ্ছে গিয়ে সঠিক। কেন না, কারণ দেখো কি বলছে, স্তরগুলি অপরিবর্তনীয় হলেও যার অর্থ কোনো স্তরই এড়ানো যায় না। তাহলে অপরিবর্তনীয় মানে যাকে কোনোভাবে পরিবর্তন করা যায় না। অর্থাৎ পেঁয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট যে থিওরি রয়েছে, সেখানে আমাদের যে স্টেজগুলো রয়েছে, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল, ফর্মাল অপারেশনাল, তাহলে এগুলো কিন্তু বলছে ইনভেরিয়েন্ট, মানে এগুলোকে সবাইকে পর্যায়ক্রমে অতিক্রম করতেই হবে, মানে একটার পরে একটা আসবে। আমরা 1 থেকে 3-এ বা 3 থেকে 4-এ যেতে পারবো না, আমাদেরকে সেইভাবেই আসতে হবে। তো সেই জন্যে কোনো স্তরের কোনো পরিবর্তন হবে না। তাই বলছি সাংস্কৃতিক প্রেক্ষাপটে যে স্তরে পরিবর্তন হতে পারে, তাই এটি ভুল। আর কি বলছে, পেঁয়াজে ডিসকন্টিনিউয়াস স্টেজ যে বিষয়টি কন্টিনিউয়াস নয়, এই বিষয়টি কিন্তু ঠিক নয়। আর 5টি 4টি এই যে এখানে আমরা প্রজ্ঞামূলক বিকাশের 5টি স্তর প্রস্তাব করেছেন, তাহলে এটি 4টি স্তরের ক্ষেত্রেই সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অনেকে তোমরা হয়তো বিভিন্ন বইয়ের বিভিন্ন প্রেক্ষিতে তোমরা মন্তব্য করতে পারো, কিন্তু 4টি স্তরই সর্বাপেক্ষা শ্রেয়। এরপরে দেখো পরে যে রয়েছে আমাদের একটি স্তম্ভ, কি রয়েছে না, স্তম্ভ মেলানোর ক্ষেত্রে আমরা যে প্রশ্নটি রয়েছে বলছে আন্তঃব্যক্তিগত বুদ্ধির ধরন আর উদাহরণ দেওয়া আছে। অন্তঃব্যক্তিগত, চাক্ষুষ বা স্থানিক, আর মৌখিক ভাষাগত। বলছে শিল্পী, ফটোগ্রাফার, সাংবাদিকতা, মনোবিজ্ঞানী, রাজনীতিবিদ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এক এক করে আমরা উত্তর করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমাদের কি রয়েছে বলছে ইন্টারপার্সোনাল। তাহলে ইন্টারপার্সোনালের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেখানে আমাদের কোন অপশানটি সবথেকে বেশি ম্যাচ করবে। তাহলে দেখো ইন্টারপার্সোনালের ক্ষেত্রে কিন্তু রাজনীতিবিদ অর্থাৎ অপশান ডি এক্ষেত্রে ম্যাচ করছে। আন্তঃব্যক্তি ইন্টারপার্সোনালের ক্ষেত্রে আমাদের কি হবে না, মনোবিজ্ঞানী হয়েছে, তাহলে অপশান সি। এরপরে কি রয়েছে চাক্ষুষ বা স্থানিক, তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে শিল্পী বা ফটোগ্রাফার। আর মৌখিক ভাষাগত, তাহলে সেখানে বাকি যেটি পড়ে রয়েছে তা কী হবে সাংবাদিকতা। তার মানে কি হচ্ছে ডিসিএবি। তাহলে কোন অপশানের সঙ্গে মিলছে, অপশান সি হচ্ছে কি এর সঠিক উত্তর। পরে দেখো 38-এ যে প্রশ্ন রয়েছে, কি রয়েছে বলছে বিনেট স্কেল আর স্ট্যানফোর্ড বিনেট টেস্ট 1937, আলফা আর্মি, আলফা জেনারেল ক্লাসিফিকেশান টেস্ট। উপরের কোনগুলি ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষা 1-2, 1-3, 2-3, 1-4। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, তাহলে কী হবে 1 আর 2, অপশান এ হচ্ছে গিয়ে এর সঠিক। কেন দেখো বিনেট স্কেল এটি ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্ট টেস্ট, আর স্ট্যানফোর্ড বিনেট টেস্ট এটিও ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্ট টেস্ট। কিন্তু আর্মি আলফা এবং আর্মি জেনারেল ক্লাসিফিকেশান টেস্ট এটি কিন্তু গ্রুপ টেস্ট, তাই এ দুটি সঠিক নয়। এরপরে দেখো 39-এ রুশোর মতে নেতিবাচক শিক্ষা কি, বয়স অনুযায়ী স্বভাবগত কাজে বাধা প্রদান করা, নৈতিক ধর্মীয় শিক্ষা প্রদান করা, যে শিক্ষা জ্ঞান আহরণের উপকরণগুলিকে পরিমার্জন করে জ্ঞান গ্রহণে উপযোগী করে তোলা, আর উপরে সবগুলি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, তাহলে দেখো অপশান সি, যে শিক্ষা জ্ঞান আহরণের উপকরণগুলিকে পরিমার্জন করে জ্ঞান গ্রহণের উপযোগী করে তোলে তাকেই কিন্তু রুশো নেতিবাচক শিক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন। পরে যে প্রশ্ন রয়েছে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়
কমিশন সিনেট সিন্ডিকেটের পরিবর্তে গঠন করতে চেয়েছিল একাডেমিক কাউন্সিল, স্টাফ কাউন্সিল, প্রতিনিধিত্বমূলক কোর্ট বা ক্ষুদ্র কার্যকরী সমিতি, আর ফ্যাকাল্টি অফ বোর্ড অফ স্টাডিজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে অপশান সি, প্রতিনিধিমূলক কোর্ট এবং ক্ষুদ্র কার্যকরী সমিতি। 41 যে প্রশ্ন হয়েছে, কোনটি সঠিক নয়? আদর্শ স্কোর হলো এক ধরনের পরিবর্তিত স্কোর। আদর্শ স্কোরের গড় এবং সমচ্যুতি উভয়ে নির্বাচিত। আদর্শ স্কোরের ক্ষেত্রে পরিমাপক একক পরিবর্তিত বন্টনের সমচ্যুতি। আদর্শ স্কোরের মান সর্বদা ঋণাত্মক হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান ডি, আদর্শ স্কোরের মান সর্বাত্মক যে ঋণাত্মক হয় এই বিষয়টি কিন্তু সঠিক নয়। কারণটা কি না, আদর্শ স্কোর বন্টনের সব স্কোরগুলিকে ধনাত্মক করার জন্যই কিন্তু প্রয়োজন মতো গড় এবং সমচ্যুতি বা এসডি নির্বাচন করা হয়, তাই এটি সঠিক নয়। হয়েছে? তারপরে এবারে চলো 41টি এমসিকিউ প্রশ্ন উত্তর হলো। এরপরে আমরা দেখব এমসিকিউ 42। বলছে প্রবাহমান শিক্ষা কাকে বলছে? যে শিক্ষা সারা জীবনব্যাপী চলে, আর যে শিক্ষা একেবারে পাঠদানকারীদের পুনরায় শিক্ষার ব্যবস্থা করে, যে শিক্ষা নিরক্ষরদের স্বাক্ষর করে তোলার পর তাদের অনুশীলনের অভাব পুনরায় নিরক্ষর হয়ে পড়ে না তার ব্যবস্থা করা, আর জীবনব্যাপী শিক্ষার আরেক নাম হচ্ছে গিয়ে প্রবাহমান শিক্ষা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে দেখো, যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে না, যে শিক্ষা নিরক্ষরদের স্বাক্ষর করে তোলার পর তারা যাতে অনুশীলনের অভাবে পুনরায় নিরক্ষর হয়ে না পড়ে সেই যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা বা শিক্ষাকে আমরা প্রবাহমান শিক্ষা বলছি। জীবনব্যাপী শিক্ষা, তাহলে এটি কিন্তু একটা অন্য বিষয়, এটা তো লাইফ লং প্রসেস এডুকেশন। যে শিক্ষা পাঠদানকারীদের পুনরায় শিক্ষা দেওয়া হয় বলছে এটাও ঠিক নয়। আর যে শিক্ষার অপর নাম জীবনব্যাপী শিক্ষার অপর নাম জীবনব্যাপী শিক্ষা, প্রবাহমান শিক্ষা এক জিনিস কখনোই হতে পারে না। পরে কি রয়েছে দেখো, বলছে একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে কোন কৌশলটি বেশি কার্যকরী? অ্যাপটিটিউড টেস্ট, সোশিওগ্রাম, রর্সা টেস্ট, আর থিমাটিক পারসেপশন টেস্ট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, সোশিওগ্রাম। কেন না, কারণ দেখো সোশিওগ্রাম হলো কি শিক্ষার্থীর পারস্পরিক আকর্ষণ বিকর্ষণকে আমরা চিত্রায়িত করার একটা পদ্ধতি। অর্থাৎ শ্রেণীকক্ষে কে কাকে বেশি পছন্দ করে, কে একা থাকতে পারে, কে তাদের মতো করে হতে পারে, সবই কিন্তু বোঝা যায়। আর অ্যাপটিটিউড টেস্ট আমি যদি দেখি তাহলে অ্যাপটিটিউডে কিন্তু যোগ্যতা নির্ণয় করে, সামাজিক সম্পর্ক নির্ণয় করে না। আর কি রয়েছে এখানে আমাদের রর্সার যে টেস্ট রয়েছে তাহলে সেটাও কিন্তু প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট, পারস্পরিক সম্পর্ক মাপতে নয়। আর টিএটি এই যে টেস্টটি এটি কিন্তু কল্পনার ভিত্তিতে ব্যক্তিত্বকে বিশ্লেষণ করে, শ্রেণীকক্ষের সম্পর্ক নয়। এরপরে দেখো প্রেষণা চক্রের 4টি পর্যায় কী কী রয়েছে? আচরণ, তাড়না, চাহিদা, উদ্দেশ্য পূরণ, চাহিদা, তাড়না, আচরণ, উদ্দেশ্য পূরণ, তাড়না, চাহিদা, উদ্দেশ্য পূরণ, সমস্যার সমাধান, চাহিদা, তাড়না পূরণ, উদ্দেশ্য পূরণ, সমস্যার সমাধান। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, চাহিদা, তাড়না, আচরণ এবং উদ্দেশ্য পূরণ। অর্থাৎ কি না, যে প্রেষণা চক্র রয়েছে সেই প্রেষণা চক্রের প্রথমে চাহিদা তৈরি হয়, চাহিদার পেছনেই আসবে তাড়না, তাড়না পেলেই মানুষ তখন আচরণ করবে, আর আচরণ করলে শেষে তার উদ্দেশ্য পূরণ হবে। হয়েছে? এরপরে দেখো পরে 45-এর দাগে যে প্রশ্ন রয়েছে, RFLP এর সম্পূর্ণ নাম কি? বলছে রুরাল ফাংশনাল লিটারেসি প্রোডাকশন, রুরাল ফাংশনাল লিটারেসি প্রজেক্ট, রুরাল ফান্ডামেন্টাল লিটারেসি প্রজেক্ট হবে, আর রুরাল ফান্ডামেন্টাল লিটারেক্ট প্রোগ্রাম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, রুরাল ফাংশনাল লিটারেসি প্রজেক্ট, এটি হচ্ছে গিয়ে সঠিক। এরপরে দেখো কি রয়েছে, আঙুর ফল টক এই প্রবাদ বাক্যটি কোন প্রকারের অভিযোজনের কৌশল হিসেবে ব্যবহার করা হয়? বলছে পরিপূরণ, সাধারণ অস্বীকার, অপব্যাখ্যান কোনোটিই নয়। তাহলে এর মধ্যে কী হবে? অপশান সি, অপব্যাখ্যান। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা দেখি মানে কোনো কিছু না পাওয়ার অজুহাতে সেটিকে অমূল্য বা খারাপ বলে ব্যাখ্যা করা, তাই এটি সঠিক উত্তর। 47 দেখে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান কী ধরনের স্কেল? নামসূচক, ক্রমসূচক, অনুপাতিক, আর ব্যাপ্তিসূচক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, ক্রমসূচক স্কেল। অর্থাৎ কি না, এখানে অর্ডিনাল স্কেলে শুধুমাত্র ক্রম বা অবস্থান বোঝানো হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পার্থক্যের পরিমাণ বোঝানো হয় না। আর নামসূচকে কেবলমাত্র এখানে নামকরণ মানে রোল নম্বর, আর আনুপাতিক কি শূন্য বিন্দু থাকে যেখানে ওজন, দৈর্ঘ্য এরকম ধরনের কিছু, আর ব্যাপ্তিসূচক মানে পার্থক্য মাপা হয় যেখানে অ্যাবসলিউট জিরো নেই, তাই তো। এরপর দেখো 48 যে প্রশ্ন হচ্ছে, বিলম্বিত অনুকরণ এটি পিঁয়াজের তত্ত্বের কোন স্তরের সঙ্গে যুক্ত? মূর্ত সক্রিয়তা স্তর, সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক ধারণামূলক স্তর, আর যৌক্তিক সক্রিয়তা স্তর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, সংবেদন সঞ্চালনমূলক স্তর। এরপরে দেখো পরে একটি প্রশ্ন রয়েছে, বলছে সোনার তরী কবিতাটি অনেক আগে পড়েছিলাম,
আজও আকাশে মেঘ দেখলে মনে মনে বলি গগনে গরজে মেঘ ঘন বর্ষা। এটি কোন ধরনের স্মৃতি? বলছে সিমান্টিক, রোট, এপিসোডিক আর পার্মানেন্ট মেমোরি। দেখো এই যে বিষয়গুলি রয়েছে, পার্মানেন্ট এটা দীর্ঘস্থায়ী হলে কিন্তু নির্দিষ্ট অভিজ্ঞতার দিক নয়, তাই এটি ভুল। আর রোট মানে মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল, এটিও তাই নয়। আচ্ছা, এরপরে দেখো কী রয়েছে, সিমান্টিক মেমোরি যদি আমরা দেখি সাধারণ তথ্য, যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এই সমস্ত বিষয়গুলো, তাই এটি সঠিক নয়। তাই অপশান সি এপিসোডিক মেমোরি, অর্থাৎ জীবনের নির্দিষ্ট কোনো ঘটনা বা অভিজ্ঞতার স্মৃতি, কোন বই কখন পড়েছি এবং আকাশে মেঘ দেখলে সেই কবিতাটা মনে পড়া, এটা কিন্তু একটা ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করছে। পরে যে প্রশ্ন রয়েছে দেখো, বলছে আমাদের 50 যে প্রশ্ন, শিক্ষার্থী যদি শিক্ষককে প্রশ্ন করে যে তিনি যা পড়াচ্ছেন সেগুলোই পড়লেই সে পাস করতে পারবে কিনা, এই বিষয়টি মাসলোর চাহিদা তত্ত্বের কোন চাহিদার সঙ্গে সম্পর্কিত? দেখো আজকের দিনে দাঁড়িয়ে যদি তোমরা দেখো, তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে, স্যার আপনি তো এত কিছু করালেন, এত ভিডিও, এত তথ্য, এত সমস্ত কিছু, তাহলে সেখান থেকে আমাদের প্রস্তুতি যা যা হয়েছে পরীক্ষাতে ঠিকঠাকভাবে সমস্ত প্রশ্নের করতে পারবো তো? তো আমি তোমাদেরকে এটুকুই বলবো যে বিষয় যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, সমস্ত ধরনের প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই পারবে যদি মাথা ঠান্ডা রেখে সমস্ত বিষয়গুলিকে ঠিকঠাকভাবে যদি একটু অনুধাবন করতে পারো, তাহলে সমস্ত কিছু বিষয় তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে। নিজের মধ্যে সেই ভরসাটুকু রাখো অবশ্যই। এরপর দেখো, চলো উত্তরে আমরা বলছি নিরাপত্তার চাহিদা, আত্মশ্রদ্ধা, জ্ঞানের আত্মপ্রকাশের চাহিদা। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান এ নিরাপত্তার চাহিদা। এরপর দেখো POA প্রোগ্রাম অব অ্যাকশন 1992 বলছে প্রাথমিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ দেওয়া হয়েছে, সাধারণ শিক্ষার সব স্তরের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে, সাধারণ শিক্ষা, বৃত্তি শিক্ষা, পথারবর্তী ইত্যাদি সব ক্ষেত্রগুলি বিবেচনা করা হয়েছে, বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার উপর প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে কোন এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কী হবে না, সাধারণ শিক্ষা, বৃত্তি শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা ইত্যাদির ক্ষেত্রগুলিকে বিবেচনা করা হয়েছে। তারপর দেখো বলছে নিমোনিক্স কি? বলছে পাখি পাকা পেঁপে খায়। তারপর হচ্ছে বিট্টি বোটার বট সাম বাটার। আর কি রয়েছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আর VIBGOIOR। তাহলে এর মধ্যে কোনটি? তাহলে দেখো এই যে পদ্ধতি, এটি কিন্তু আমাদের স্মৃতি সহায়ক একটি পদ্ধতি, অর্থাৎ কোনো কিছু সংক্ষিপ্ত রূপ বা শব্দ দ্বারা আমরা সেটাকে মনে রাখতে পারি। তাহলে VIBGOIOR এর দিয়ে কিন্তু আমরা রামধনুর বা রংধনুর রঙকে আমরা মনে রাখতে পারছি, তাই তো? তাই এটি হচ্ছে গিয়ে সঠিক। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, আর বাকিগুলো কিন্তু তা নয়। এরপরে চলে আসো, বাকিগুলো আমরা দেখব। দেখো 53তে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, কি রয়েছে? প্রোডাক্ট মোমেন্ট সহগাঙ্ক গুণগত তথ্যের ক্ষেত্রে সরাসরি ব্যবহার করা যায়, আর গুণগত তথ্যকে যদি র্যাঙ্কের বিচ্যুতি হিসেবে ধরা হয় তবে তা RPM সমান হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বলছে এ আর দুটোই সত্য আর এ সঠিক কারণ, এ আর দুটোই সত্য কিন্তু আর সঠিক কারণ নয়, এ সত্য আর মিথ্যা, এ মিথ্যা আর সত্য। তাহলে এটি কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর যদি আমরা করি তাহলে অপশান ডি, এ মিথ্যা আর সত্য। কেন? দেখো প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতিতে কোরিলেশন সেটা কিন্তু পরিমাণগত তথ্যের জন্য, গুণগত তথ্যের ক্ষেত্রে সরাসরি ব্যবহার করা আমরা যায় না। হয়েছে? আর কি রয়েছে না, বলছে তাই জন্য বাকিগুলো আর ম্যাচ করবে না। দেখো 54তে আমরা কি দেখতে পাচ্ছি, শিশুর শেখার প্রক্রিয়ায় ম্যাচুরেশনের ভূমিকা কী? অভিজ্ঞতার সাথে মিলে শেখাকে সম্ভব করে তোলা। আর কি রয়েছে, কেবলমাত্র শারীরিক সক্ষমতাকে বিকাশকে সীমিত করা, রিইনফোর্সমেন্টের বিকল্প, আর মোটিভেশনের বিরোধী। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, অভিজ্ঞতার সাথে মিলে শেখাকে সম্ভব করে তোলা। এরপর দেখো ম্যাচ রয়েছে আমাদের 55তে একটি ম্যাচ আমরা দেখব কি রয়েছে, ইন্টার স্প্লিট হাফ মেথড, স্প্লিট হাফ মেথড, KR20 সূত্র, কুড়া ডিসেশনের 20 আর 21 সূত্র। তাহলে এইগুলো আমরা এক এক করে দেখব। তাহলে দেখো ইন্টার স্প্লিট হাফ মেথড এটি কী হবে না, যুক্তি নির্ভর সূত্র প্রয়োগ। তাহলে AB। আর কি হচ্ছে স্প্লিট হাফ মেথড, তাহলে এটি কী হবে না, অভিক্ষাকে বাস্তবে দুই ভাগে ভাগ করা। তাহলে BC, তাহলে অপশান বি হচ্ছে গিয়ে সঠিক। তবু আমরা বাকিগুলো দেখে নেই। KR20 ফর্মুলাস কি না, প্রতিটি আইটেমের সঠিক এবং ভুল উত্তরের অনুপাত ব্যবহার করা। আর KR21 কি, গড়, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর। এরপরে দেখো আমাদের যেটা রয়েছে 56তে যে প্রশ্ন রয়েছে, বলছে সোশিওগ্রামের প্রবর্তক ছিলেন JL মরিনো। আর কি আচ্ছা মরিনো, এটা কিন্তু পূর্ণচ্ছেদ এইভাবে তোমরা ধরে নেবে না। বলছে এটি একটি প্রজেক্টিভ টেস্ট, বলছে কোশ্চেনারি ব্যবহার করা হয়, আর এটি প্রধানত সামাজিক সম্পর্ক বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়। তাহলে দেখো আমরা এক এক করে দেখব। তাহলে সোশিওগ্রামের প্রবর্তক বলছে JL মরিনো, তাহলে এটি কিন্তু সঠিক। তার মানে আমরা জানি যে সোশিওগ্রামের প্রবর্তক কিন্তু মরিনো, এটা সঠিক উত্তর।
এরপর বলছি এটি একটি প্রজেক্টিভ টেকনিক, তাহলে এটি কিন্তু সঠিক নয়, এটি ভুল, এটি একটি সোশিওমেট্রিক টেকনিক, তাই এটি ভুল। বলছি কোশ্চেনে ব্যবহার করা হয়, হ্যাঁ অনেক ক্ষেত্রে সোশিওগ্রামের ক্ষেত্রে আমরা যখন নির্বাচনে যে চিত্র অঙ্কন করার ক্ষেত্রে বা তার বিভিন্ন বন্ধুবান্ধবের তথ্য সংগ্রহ করে প্রশ্ন উত্তর ব্যবহার করা যেতেই পারে, তাই এটি সঠিক। এটি প্রধানত সামাজিক সম্পর্ক বিশ্লেষণ করে থাকে, তাহলে এটি সামাজিক সম্পর্ক বিশ্লেষণ করে, এটিও সঠিক উত্তর। তাহলে যদি আমরা দেখি তাহলে 1, 3 আর 4 সত্য। এরপর দেখো 57 যে প্রশ্ন রয়েছে হচ্ছে কনভার্জেন্স অফ মিডিয়া ধারণাটি সবচেয়ে বেশি কোথায় দৃশ্যমান হয়, কোথায় কোথায় হয় দেখো আমরা এক এক করে একটু দেখে নিই। বলছে সংবাদপত্র, সিনেমায়, ইন্টারনেট, মোবাইলে, রেডিওতে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি ইন্টারনেট ও মোবাইলে। এরপরে দেখো কি রয়েছে, মার্ক্সবাদী শিক্ষা দর্শনের আলোকে শিক্ষকের ভূমিকা কেমন? বলছে জ্ঞান পরিবেশনকারী, কর্তৃত্ববাদী গাইড, সামাজিক পরিবর্তনের এজেন্ট আর ব্যক্তি স্বাধীনতা রক্ষক, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই সি সামাজিক পরিবর্তনের এজেন্ট। এরপর হচ্ছে স্কিউনেস 0 হলে এরকম কী হবে? পুরোপুরি অসম বন্টন, পুরোপুরি সমমিত বন্টন, অর্ধেক বিচ্যুতি আর দুটি চূড়া বিশিষ্ট বন্টন, তাহলে কী হবে? যদি স্কিউনেস 0 হয় তাহলে পুরোপুরি সমমিত বন্টন, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, নর্মাল কার্ভ হয়েছে। এরপরে 60 যে প্রশ্নটি রয়েছে, পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট অনুযায়ী একটি শিশু কংক্রিট অপারেশন স্টেজে রয়েছে, তার জন্য কোন শিক্ষণ পদ্ধতি সবচেয়ে উপযুক্ত? বিমূর্ত সমস্যা সমাধান, হাতে কলমে শেখা, কেবলমাত্র লেকচার ভিত্তিক নীরব শিক্ষা আর শুধু মুখস্থ শিক্ষা, তাহলে এটি কী হবে? অপশান বি হাতে কলমে শেখা বা বাস্তব বস্তুর সাহায্যে শেখা। তাহলে এই ছিল টোটাল 60টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরলাম। আশা করি তোমাদের প্রস্তুতিতে কিছুটা হলেও সাহায্য করবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।